অভিমানের নীলদহন পর্ব ৮ লেখিকা আশু দাস। মেঘলার সেই শেষ মেসেজটা পাওয়ার পর থেকে আরব এক মুহূর্ত স্থির হয়ে বসতে পারছে না। ফোনটা বারবার ট্রাই করছে, কিন্তু ওপাশ থেকে সেই যান্ত্রিক কণ্ঠস্বর, আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। আরব পাগলের মতো ড্রয়িং রুমে পায়চারি করছে। বাইরের বৃষ্টিটা এখন তিতিয়ে এসেছে, কিন্তু আরবের মনের ভেতরে জোরটা যেন বেড়েই চলেছে। সেদিন রাতে সে তার বিশ্বস্ত লোক কবিরকে তলব করলো। কবির, যেভাবে হোক এই নাম্বারটার লোকেশন ট্রাই করো, আর গত 24 ঘন্টায় এই শহরে থেকে যতগুলো বাস বা ট্রেন বাইরে গেছে সব কিছু লিস্ট চাই আমার। কবির অবাক হয়ে তাকালো। যেই আরব রহমান মেঘলাকে দু চোখে দেখতে পারতো না, আজ তার চোখে এই কেমন ব্যাকুলতা। কবির নিচু গলায় বলল, স্যার, ম্যাম তো নিজেই চলে গেছেন, তাকে এভাবে খুঁজে আনা কি ঠিক হবে? আরব গর্জে উঠল, আমি তাকে ফিরিয়ে আনতে বলছি না, আমি শুধু জানতে চাই সে কোথায় আছে। এই অবস্থায় একা একটা মেয়ে কোথায় যাবে? পরদিন ভোরে আরব নিজেই বেরিয়ে পড়ল। প্রথমে গেল সেই এনজিও ঠিকানায় যেখানে মেঘলা শাহরিয়ারের মাধ্যমে যোগাযোগ করেছিল, কিন্তু সেখানে গিয়ে সে হতাশ হলো। তারা জানালো মেঘলা জয়েন করার কথা থাকলেও শেষ মুহূর্তে ইমেল করে জানিয়েছে সে ব্যক্তিগত কারণে ঢাকার বাইরে চলে যাচ্ছে এবং সে কোনো যোগাযোগ রাখতে চায় না। আরব বুঝতে পারল মেঘলা খুব পরিকল্পিতভাবে নিজেকে আড়াল করেছে। সে জানে আরবের ক্ষমতা কতটুকু, তাই সে এমন সব সুতো চিরে দিয়ে গেছে যা দিয়ে তাকে ধরা যায়। অফিসের কাজে এখন আর আরবকে পাওয়া যায় না। শাহরিয়ারের সাথে তার ব্যবসায়িক শত্রুতা থাকলেও একদিন সে নিজেই শাহরিয়ারের কেবিনে গিয়ে হাজির হলো। আরবের বিধ্বস্ত চেহারা দেখে শাহরিয়ার দীর্ঘশ্বাস ফেলল। খুঁজে পাচ্ছ না তো? পাবে না আরব। যাকে তুমি অসম্মানের সাগরে ডুবিয়েছিলে সে এখন সম্মানের খোঁজে অনেক দূরে চলে গেছে। আরব দপ করে চেয়ারে বসে পড়ল। শাহরিয়ার, আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু আমার একবার ওকে বলা দরকার যে তুমি ওকে ভালোবাসো। শাহরিয়ার বাঁকা হাসল। এই বোধহয়টা একটু দেরি করে হয়ে গেল না? যখন মেঘলা তোমার চোখের সামনে ছিল তখন তো তার চোখের জল তোমার কাছে স্রেফ নাটক মনে হতো। সপ্তাহ গড়িয়ে মাস হলো। চৌধুরী বিলার সেই আনন্দমুখর পরিবেশ এখন বিষণ্ণ। চৌধুরী সাহেব স্ট্রোক করার পর থেকে খুব একটা কথা বলেন না, শুধু মেঘলার ঘরের দিকে তাকিয়ে থাকেন। আসমা বেগম মাঝে মাঝে ভুল করে মেঘলার নাম ধরে ডাক দেন, তারপর হু হু করে কেঁদে ওঠেন। আরব এখন রোজ রাতে মেঘলার ঘরে গিয়ে ঘুমায়। এই ঘরের দেয়ালে আজও মেঘলার ঘ্রাণ লেগে আছে। সে মেঘলার ফেলে যাওয়া সেই নীল শাড়িটা আলমারি থেকে বের করে বিছানায় বিছিয়ে রাখে। ডায়েরির পাতায় মেঘলার ছোট্ট ছোট্ট হাতের লেখাগুলো পড়ে আর ডুকরে কেঁদে ওঠে। আরব বুঝতে পারছে সে শুধু মেঘলাকে হারায়নি, সে তার নিজের অস্তিত্বটাকেও হারিয়ে ফেলেছে। শহরের প্রতিটি মোড়ে প্রতিটি নীল রঙের শাড়ি পরা মেয়ের মাঝে সে মেঘলাকেই খুঁজে, কিন্তু কোনো এক রহস্যময় কারণে মেঘলা যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেছে। এভাবে কাটল প্রথম 6 মাস। আরব এখন অনেকটা শান্ত, কিন্তু সেই শান্ত বাড়ির আড়ালে এক গভীর হাহাকার লুকিয়ে আছে। সে এখন আর মেঘলাকে পাগলের মতো খুঁজে না, বরং সে নিজেকে মেঘলার যোগ্য করে তোলার চেষ্টা করে। অফিসের কাজ সামলে সে এখন সমাজসেবামূলক কাজেও সময় দেয়, হয়তো এই আশায় যে কোনো একদিন কোনো এক সেবামূলক কাজে মেঘলার সাথে তার দেখা হবে। কিন্তু নিয়তি হয়তো আরও বড় কোনো নাটক লিখে রেখেছে। মেঘলা কি ফিরবে, নাকি সময় তাকে অন্য কোনো রূপ দিয়ে দেবে?